লেকচার শিওর তো? আচ্ছা, লেকচার 8 আজকে হচ্ছে কি বোন জয়েন্ট এন্ড কানেক্টিভ টিস্যু। বোন জয়েন্ট এন্ড এই অধ্যায়টা আমরা পড়েছিলাম, মনে আছে আমাদের? বোন জয়েন্ট এন্ড কানেক্টিভ টিস্যু, এটা ছিল আমাদের ফার্স্ট সেমিস্টারে, তাই না? ফার্স্ট সেমিস্টারে আমরা কি করেছিলাম? বোন জয়েন্ট এন্ড কানেক্টিভ টিস্যু। এখানে আমরা কি পড়েছিলাম মনে আছে? বোন কাকে বলে, জয়েন্ট কাকে বলে, তাই না? কানেক্টিভ টিস্যু তো আমরা আগের অধ্যায়ে পড়েছি। ওকে, এরপর আমরা পড়েছি বোন কত প্রকার, বোনের কম্পোজিশন কি, বোনের স্ট্রাকচার কি, বোনের টাইপ কি, বোনের ফাংশন কি, তাই না? বোন মেরু কাকে বলে, বোন মেরু কত প্রকার, আমাদের হিউম্যান বডিতে কত 206টা বোন আছে, এই 206টা বোনের নাম কি, তাই না? এই বোনগুলো কোথায় থাকে, কোন বোনগুলো কতগুলো করে থাকে, এগুলো আমরা কি করেছিলাম। জয়েন্টের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? জয়েন্ট কাকে বলে, জয়েন্ট কত প্রকার, আমাদের শরীরে মেজর কিছু জয়েন্টের নাম এবং তাদের লোকেশন। ওকে, কানেক্টিভ টিস্যু তো আমরা বুঝতেই পেরেছি, তাই না? যে বোন হচ্ছে কি স্পেশালাইজড কানেক্টিভ টিস্যু। কানেক্টিভ টিস্যু কাকে বলে মনে আছে? কাকে বলে? সেই সকল টিস্যু সকল একটি অর্গান আরেকটির সাথে আটকে রাখে, যে সকল টিস্যু শরীরের বিভিন্ন অঙ্গকে পরস্পরের সাথে সংযুক্ত রাখে, তাই না? এবং আমাদের দেহের ফ্রেমওয়ার্ক বা কাঠামো নির্মাণ করে। কানেক্টিভ টিস্যু কত প্রকার ছিল? 8 প্রকার। কি কি? হ্যাঁ, 8 প্রকার কানেক্টিভ টিস্যুর ভিতরে একটা কানেক্টিভ টিস্যু ছিল স্পেশাল কানেক্টিভ টিস্যু। স্পেশাল কানেক্টিভ টিস্যু তিনটা ছিল, তাই না? কি কি? ব্লাড, বোন এবং কার্টিলেজ। আমরা এই অধ্যায়ে কিন্তু আরেকটা জিনিস পড়ছি, তাই না? কার্টিলেজ পড়ছি। কার্টিলেজ কাকে বলে, কার্টিলেজ কত প্রকার, তাই না? বোন এবং কার্টিলেজের মধ্যে পার্থক্য কি, এই অধ্যায়ে পড়েছি। কিছু সিম্পল ডেফিনেশন করেছি। স্কেলিটন কাকে বলে, অস্টিওলজি কাকে বলে, আর্থোলজি কাকে বলে, তাই না? অসিফিকেশন কাকে বলে, তারপরে কি বলেন, টেন্ডন কাকে বলে, বার্সা কাকে বলে, লিগামেন্ট কাকে বলে, এগুলো আমরা সব কি এই একটা অধ্যায়ের ভিতরে সামান্য একটু পড়েছি, তাই না? এখন কথা হচ্ছে যে আমরা যখন সেকেন্ড সেমিস্টারে পড়ব, সেকেন্ড সেমিস্টারে কি হয়ে যাবে? সেকেন্ড সেমিস্টারে হয়ে যাবে ডিজিজ। ডিজিজ অফ কি? বোন জয়েন্ট এন্ড কানেক্টিভ টিস্যু। ঠিক আছে, তাহলে সেকেন্ড সেমিস্টার আমরা কি করব? এই বোন জয়েন্ট কানেক্টিভ টিস্যুর বিভিন্ন রকম রোগ পড়ব। ঠিক আছে, তাহলে এই রোগগুলো যদি আমরা পড়তে যাই, কমন কিছু রোগ আমাদের অলরেডি আছে। ঠিক আছে, কমন কিছু রোগ আমাদের অলরেডি আছে, এটা নিয়ে কি আমরা পরবর্তীতে বিস্তারিত পড়বো। আপাতত আমরা কি কিছু কমন রোগী শুধু পড়ব। হ্যালো, জি জি, আজকে আপনারা আসবেন? আচ্ছা ঠিক আছে, এটা 6 নম্বর সেক্টর, 6 নম্বর সেক্টর, 2 নম্বর, 11 নম্বর, 2 নম্বর হাউস, যে ল্যাবে ডায়াগনস্টিক সেন্টার আছে, তো ল্যাবে ডায়াগনস্টিক সেন্টার জাস্ট বিএনএস এর নামতে বলেন। বিএনএস এ নেমে ল্যাবে এর পাশে আমাদের অফিস, ওখানে সাইন করতে হবে। যুব প্রশিক্ষণ কেন্দ্র। আসলে কি যুব প্রশিক্ষণ কেন্দ্রের কাছে অনেকে অনুরোধ করেছে, কিন্তু আমাদের শাখাটা এইভাবে আশেপাশে না। না না, জি না, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি আছি। তো
কথা বলে হয়ে যাবে এটা সব। ওকে, তাহলে দেখেন আমরা ডিজিজগুলোতে চলে যাই। বোন জয়েন্ট কানেকটিভ টিস্যুর মেজর ডিজিজগুলো হচ্ছে কি জয়েন্টে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন, তাই না? তারপরে কি সিম্পলি চিন্তা করেন, আমরা জানি যে যে কোনো নামের শেষে যদি আইটিআইএস এই শব্দটুকু যুক্ত থাকে তাকে আমরা কি বলি? ইনফ্লামেশন। ইনফ্লামেশন বলি। তাহলে আমাদের জয়েন্টে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন হতে পারে। আর জয়েন্টের ইনফ্লামেশনের নাম কি এটা আমরা এখন জানবো। জয়েন্ট স্টাডি অফ জয়েন্ট কাকে বলে? আর্থোলজি কাকে বলে মনে আছে? আর্থোলজি কাকে বলে? মেডিকেল সায়েন্সের বায়োঅ্যানাটমির যে শাখায় কি নিয়ে আলোচনা করা হয়? জয়েন্ট নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, এই আর্থোলজি থেকে রোগটা হবে, ইনফ্লামেশনটা হবে আর্থ্রাইটিস। হ্যাঁ, রোগের নাম কি? আর্থ্রাইটিস। তাহলে আর্থ্রাইটিস শব্দ যখনই আসবে, যে কোনো রকম শব্দ যদি লেখা থাকে আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস শব্দটা আসবে কোথা থেকে? আর্থোলজি থেকে। আর্থোলজি মানে কি? স্টাডি অফ জয়েন্ট। আর আর্থ্রাইটিস আইটিআইএস মানে কি? ইনফ্লামেশন, ইনফ্লামেশন অফ জয়েন্ট। তাহলে জয়েন্টের ইনফ্লামেশন যদি হয় তার নাম কি হবে? আর্থ্রাইটিস। এখন কারণ অনুযায়ী, ঠিক আছে, লক্ষণ অনুযায়ী জয়েন্টের ইনফ্লামেশনে এই আর্থ্রাইটিস নামের শেষে বিভিন্ন নাম যুক্ত হতে পারে। যেমন আমি যদি বলি গাউটি আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস, তাহলে দেখেন নাম কিন্তু আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস দেখলে আমরা কি বুঝবো? ইটস দ্য ইনফ্লামেশন অফ দি জয়েন্ট। বাট যদি আমি বলি গাউটি আর্থ্রাইটিস, যখনই নামটা আসবে কি গাউটি আর্থ্রাইটিস, তখনই হয়ে যাবে কি ডিউ টু ইউরিক অ্যাসিড। কি? ডিউ টু ইউরিক অ্যাসিড। তার মানে বডিতে ইউরিক অ্যাসিডের আধিক্যের কারণে যে বাত ব্যথাটা হবে, যে ব্যথাটা হবে, আর্থ্রাইটিসের বাংলা নাম কিন্তু বাত। তাহলে যে কোনো আর্থ্রাইটিসকে কমনলি কি বাত ব্যথা বলা যাবে। এখন কথা হচ্ছে যদি আমি গাউটি আর্থ্রাইটিস বলি বাত ব্যথা ডিউ টু ইউরিক অ্যাসিড, তার মানে ইউরিক অ্যাসিডের আধিক্যের কারণে যে বাত ব্যথা হয় সেটা হচ্ছে কি গাউটি আর্থ্রাইটিস। এখন এইটা আবার চেঞ্জ হয়ে যেতে পারে নাম রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি আমরা বলি, গাউটি আর্থ্রাইটিস যদি আমরা বলি, কমন কিন্তু নাম যে আর্থ্রাইটিস, তাই না? নামটা কি কমন? আর্থ্রাইটিস। তার মানে বুঝতেছি সমস্যাটা কোথায়? জয়েন্টে। জয়েন্টের এখন গাউটি আর্থ্রাইটিস বলার সাথে সাথে আমি বুঝবো সমস্যাটা কোথায়, কিসের কারণে? ইউরিক অ্যাসিডের কারণে। যখনই রিউমাটয়েড আর্থ্রাইটিস বুঝবো তখনই আমি বলবো কি অটো ইমিউনো কারণ। কি? অটো ইমিউন সিস্টেমের কারণে আমার কি ছোট ছোট জয়েন্টগুলো, একটা ছোট জয়েন্টে যে বাত ব্যথাটা হবে, হাতের জয়েন্ট বিশেষ করে, ঠিক আছে, যে বাত ব্যথাটা হবে সেটা হবে কি রিউমাটয়েড আর্থ্রাইটিস। এখন আমি যদি এটাতে বলি অস্টিও আর্থ্রাইটিস, ঠিক আছে, অস্টিও আর্থ্রাইটিস। তারপর অস্টিওলজি, অস্টিওলজি মানে কি বোন, আর্থ্রাইটিস আর্থোলজি, আর্থোলজি মানে কি জয়েন্ট। তাহলে বোন এবং জয়েন্টের যে ইনফ্লামেশন, তাহলে কোনো জায়গায় যদি জয়েন্টে ইনফ্লামেশন থাকে তার সাথে কি সংযুক্ত বোনগুলোতে ইনফ্লামেশন থাকে, ঠিক আছে, এর নাম কি হবে? অস্টিও আর্থ্রাইটিস। দেখেন তাহলে আমি যত জায়গায় আর্থ্রাইটিস দেখতেছি সকল জায়গার প্রবলেমগুলো কোথায়? জয়েন্ট। ঠিক আছে, তাহলে আমাদের শরীরে যে বিভিন্ন জয়েন্টগুলো আছে এগুলো আমরা কি ফার্স্ট সেমিস্টারে মুখস্থ করেছিলাম। ওই জয়েন্টগুলোতে ব্যথা যদি হয়, জয়েন্টগুলো যদি ফুলে যায়, লাল হয়ে যায়, জয়েন্টের আশেপাশে মাংসপেশিতে যদি কি ব্যথা লাগে, প্রত্যেকটা জিনিস কিসের ভিতরে যাবে? আর্থ্রাইটিসের মধ্যে যাবে। মেডিকেল টার্ম কি হবে? আর্থ্রাইটিস হবে। বাংলায় কি বলবে? বাত ব্যথা বা বাতের সমস্যা। ঠিক আছে, তাহলে কমন টার্ম এতটুকু। এখন কথা হচ্ছে যদি আমাদের শরীরে বোন মেরু তো আছে, তাই না? যদি বোন মেরু রিলেটেড কোনো সমস্যা হয়, যেমন বোন অ্যান্ড বোন মেরুতে যদি ইনফ্লামেশন হয়, একে বলা হয় কি অস্টিও মায়োলাইটিস। এখানে কিন্তু আর্থ্রাইটিস বলা হয় না, বোন মেরু থেকে আসতেছে কি মায়োলাইটিস, অস্টিও মায়োলাইটিস। আবার যদি কি মেরুদণ্ডের ব্যথা হয়, ব্যথাটা যদি শুধুমাত্র মেরুদণ্ডের বোনগুলোতে হয়, মেরুদণ্ডের জয়েন্টগুলোতে হয়, মেরুদণ্ড মানে কি ভার্টিব্রা। ম্যাডাম ভার্টিব্রাতে টোটাল বোন থাকে কয়টা?
26টা বোন থাকে, তাই না? তাহলে 26টা বোন আবার কতগুলো আলাদা আলাদা রিজনে থাকে। ক্রেনিয়াল রিজনে, সরি ক্রেনিয়াল রিজন না, এটা কি সার্ভাইকাল কিছু বোন থাকে, থোরাসিক কিছু বোন থাকে, তাই না? লাম্বার কিছু বোন থাকে, স্যাক্রাম থাকে, কক্সিস থাকে। এই যে পাঁচটা রিজনে, ঠিক আছে, এই 5টা রিজনে 26টা বোন কি আলাদা আলাদা ভাগ থাকে। এখন কথা হচ্ছে এই 26টা বোনকে কি বলা হয়? বোনের টাইপের ভিতর আমরা পড়ছিলাম, এদেরকে বলা হয় ইরেগুলার বোন, তাই না? এদেরকে বলা হয় ইরেগুলার বোন। ওকে, এখন কথা হচ্ছে যদি ভার্টিব্রাল কলামে কোনো ইনফ্লামেশন হয়, মেরুদণ্ডের বোনগুলোতে যদি কোনো ইনফ্লামেশন হয়, তার নাম হবে কি? অস্টিওমাইটিস। স্পন্ডিলাইটিস। এটা আলাদা হয়ে যাবে, কি হবে? স্পন্ডিলাইটিস। ঠিক আছে, তাহলে যদি কোনো জায়গায় লেখা থাকে স্পন্ডিলাইটিস, স্পন্ডিলাইটিস বোঝার সাথে সাথে, দেখার সাথে সাথে আপনাকে কি বুঝে নিতে হবে রোগীর প্রবলেমটা কোথায়? মেরুদণ্ডে, তাই না? তারপরে কোনো রিপোর্ট দেখতেছেন, রিপোর্টে লেখা আছে কি? স্পন্ডিলাইটিস। ঠিক আছে, তাহলে স্পন্ডিলাইটিস লেখার সাথে সাথে বুঝে নিতে হবে রোগীর সমস্যা কোথায়? মেরুদণ্ডে। এখন কথা হচ্ছে যে তাহলে আমাদের কি কি যাচ্ছে? স্পন্ডিলাইটিস যাচ্ছে, আমার কি আর্থ্রাইটিস যাচ্ছে, তাই না? এখন কথা হচ্ছে কখনো কখনো দেখা যায় না যে আমার বোন ক্ষয় হয়ে যায়, ঠিক আছে? বোন যদি ক্ষয় হয়ে যায়, একে বলা হয় কি? পোরোসিস। তাহলে বোন ক্ষয় হয়ে যাওয়া, অস্টিও মানে বোন, পোরোসিস মানে কি? ক্ষয় হয়ে যাওয়া। তাহলে অস্টিও পোরোসিস মানে কি? বোন ক্ষয় হয়ে যাওয়া। আবার কখনো কখনো কি বোন ভেঙে যেতে পারে না, ঠিক আছে? বোন কি ভেঙেও যেতে পারে। আবার কখনো কখনো দেখা যায় টিউবারকুলোসিস আছে না? টিউবারকুলোসিস মানে কি? যক্ষা। আমরা তো শুধু জানি যক্ষা কোথায় হয়? লাংসে হবে। যক্ষা হলে কাশি হবে, যক্ষা হলে কি হবে? মুখ দিয়ে রক্ত পড়বে, তাই না? কথা হচ্ছে যে যক্ষাটা একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়া দিয়ে হয়। ব্যাকটেরিয়াটার নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ঠিক আছে, আপনারা 15টা ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করার কথা ছিল, তাই না? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যক্ষার জীবাণুর নাম। এই জীবাণুটা যে জায়গায় আক্রমণ করবে সে জায়গায় যক্ষা হবে। জীবাণুটা যদি লাংসে আক্রমণ করে, যক্ষা হবে কি? লাংসে হবে। তারপরে এটার নাম পালমোনারি টিউবারকুলোসিস হবে। যক্ষা যদি কি ব্রেনে আক্রান্ত করে, এনসেফালো টিউবারকুলোসিস হবে। স্পাইনাল কর্ডে আক্রান্ত করতে পারে, বোনে আক্রান্ত করতে পারে, কিডনিতে আক্রান্ত করতে পারে, ইন্টেস্টাইনে আক্রান্ত করতে পারে। তাহলে কি যক্ষার জীবাণু যে জায়গায় আক্রমণ করবে ওই জায়গার নাম অনুসারে কি যক্ষা হবে। যক্ষার কমন লক্ষণ কি? রাতে রাতে হালকা হালকা জ্বর আসবে, শরীর শুকিয়ে যেতে থাকবে, শরীর কালচেটে হয়ে যেতে পারে, শরীর দুর্বল হয়ে যেতে থাকবে, মুখে টুটে ঘা হবে। জ্বরের একটা যে মানে ভিটামিন B12 এর অভাবে, ভিটামিন B2 এর অভাবে যে ঘাগুলো হয়, ঠিক আছে, এই টাইপের সমস্যাগুলো দেখা যায়। না সমস্যা নেই। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার তো? এখন আমরা এখান থেকে ওয়ানলি 3টা রোগ আমরা পড়বো আপাতত সেকেন্ড সেমিস্টারের জন্য, ঠিক আছে? তাহলে এখানে কতগুলো রোগ আছে আমরা বলে দিলাম। কি কি রোগ আছে? অ্যাপ্রক্সিমেট সবগুলো রোগ নিয়ে আলোচনা করা হয়েছিল, কোনটা বাদ আছে? একটা আছে অ্যালকাইলোসিক স্পন্ডিলাইটিস, ঠিক আছে? স্পন্ডিলাইটিস মানে কি বুঝতেছি আমরা? স্পন্ডিলাইটিস মানে কি? স্পন্ডিলাইটিস মানে হচ্ছে মেরুদণ্ডের ইনফ্লামেশন। অ্যালকাইলোসিক স্পন্ডিলাইটিস বলতে বোঝাচ্ছি মেরুদণ্ডের বোনগুলো কি শক্ত হয়ে যায়, পিঠ পাকা করা কঠিন হয়ে যায়। দেখেন মেরুদণ্ডের বোনের মাঝখানে যে ডিস্ক থাকে, এক ধরনের কার্টিলেজের ডিস্ক থাকে না? প্রত্যেকটা বোনের মাঝখানে কি থাকে? একটা কার্টিলেজের ডিস্ক থাকে, এরপরে দুটো বোন থাকে। এই ডিস্কটা যদি ক্ষয় হয়ে যায়, ডিস্কটা যদি কি হয়ে যায়, চাপ খেয়ে বের হয়ে এমন হয়ে আসে, এটাকে কি বলা হয়? ডিস্ক প্রলেপস হয়ে গেছে। তার মানে মেরুদণ্ডের ডিস্কটা কি প্রলেপস হয়ে গেছে। হতে পারে আপনি যদি কোনো ভারী কাজ করেন, হঠাৎ করে কোনো উঠা বসার কাজ করেন, তাহলে কি চাপ লেগে ডিস্কটা কি শেপ থেকে বাইরে বের হয়ে আসতে পারে, ঠিক আছে? তাহলে এই ডিস্ক প্রলেপস হয়ে যাওয়া কি
মেরুদণ্ডের ব্যথার একটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে যায়। আবার কি হয়, মেরুদণ্ডের ব্যথা যদি হয়, দেখেন এই ডিস্কটা একসময় কি ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে গেলে কি হয়, দুইটা বোন পরস্পরের সাথে কি হয়, লেগে যায়। লেগে গেলে মাঝখান থেকে যে নার্ভগুলো বের হয়, আমরা জানি যে আমাদের স্পাইনাল নার্ভগুলো এই দিক থেকে বের হয়, তাহলে স্পাইনাল নার্ভের উপর কি পড়ে, চাপ পড়ে। যখনই রুগী হাঁটতে যায় তখনই কি ব্যথা হয়, সে কি ভালো করে দাঁড়াতে পারে, বসতে পারে বা হাঁটতেও পারে না ভালো করে, ঠিক আছে। যখনই দাঁড়াতে যাবে তখনই তীব্র ব্যথা হবে, এটা হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে। মাজা ব্যথার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বয়স্কদের বিশেষ করে, ঠিক আছে, যে মেরুদণ্ডের ডিস্কটা একদম কি নষ্ট হয়ে যায়, ঠিক আছে। ভিতরে ডিস্ক না থাকার কারণে কি হয়, দুইটা নার্ভের উপর বোন দিয়ে চাপ পড়ে, বোন না নার্ভের উপর চাপ পড়ে, আলটিমেট কি হয়েছে, বোন দিয়ে নার্ভের উপর চাপ পড়ার কারণে যখনই সে বর দিবে বা ভারী কোনো কাজ করতে যাবে তখন এই পেনটা কি তার হবে। ওকে, তাহলে আমরা মূল রোগে যাই। দেখেন ওই পাশে দেওয়া আছে কি ইনফ্লামেশন, অলমোস্ট ইনফ্লামেশনগুলো আমরা করে ফেলছি, তাই না? ঠিক আছে, প্রথম ইনফ্লামেশনটা কি দেওয়া আছে, বোন অ্যান্ড বোন মেরু, তাই না? বোন অ্যান্ড বোন মেরুতে যে ইনফ্লামেশন হয় তার নাম আমরা কিছুক্ষণ আগে বলে দিছি, কি নাম, অস্টিওমায়োলাইটিস। ওকে, এরপরে কি বোন অ্যান্ড জয়েন্ট, বোন অ্যান্ড জয়েন্টে যদি হয়, বোন অ্যান্ড জয়েন্টে যদি হয় তার নাম হবে অস্টিও আর্থ্রাইটিস। এরপরে কি আছে, জয়েন্ট, জয়েন্টে যদি হয় আর্থ্রাইটিস। এরপর এগুলো এমনি মুখস্থ হয়ে যাবে। এরপর কি বার্সা, বার্সা কাকে বলে আমরা পড়েছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। না না, ফরিদ স্যার এখনো আসেনি। হ্যালো, জি না, আমার নাম আওরঙ্গজেব। হ্যাঁ হ্যাঁ, সমস্যা না, আমি বলছি, ফরিদ স্যার বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আছে। ওকে, ক্লিয়ার তো এটা? আমি চলে গেল, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা পরে ইনফ্লামেশনটা কি আছে, বার্সা। বার্সা কাকে বলে, আমরা কতগুলো টার্ম করেছিলাম, লিগামেন্ট, তাই না? একটা ছিল কি লিগামেন্ট, মনে আছে, টেন্ডন, বার্সা, ঠিক আছে। লিগামেন্ট, টেন্ডন, বার্সা, এগুলো মনে রাখতে হবে। লিগামেন্ট হচ্ছে কি, লিগামেন্ট হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু যারা কি করে, দুইটা বোনকে পরস্পরের সাথে সংযুক্ত রাখে। হ্যাঁ, এটা হচ্ছে মাসকুলোস্কেলেটাল সিস্টেম, লাস্ট পেজে দেখেন। এই অধ্যায় লাস্ট পেজে, অধ্যায় লাস্ট পেজে। ম্যাডাম কি করতেছেন আপনি? হ্যাঁ, তাহলে লিগামেন্ট কি জিনিস হবে, হ্যাঁ পরস্পর, অর্থাৎ কি, ধরেন এখানে একটা বোন আছে, এখানে আরেকটা বোন আছে, এখন বোনের মাঝখানে তো জয়েন্ট থাকে, তাহলে দুইটা বোনকে পরস্পরের সাথে বেঁধে রাখতে হবে না? দুইটা বোনকে যে সকল কানেকটিভ টিস্যু বেঁধে রাখে তাদেরকে কি বলা হয়, এটা কি তাহলে লিগামেন্ট। এখন এগুলা যদি লিগামেন্ট হয়, টেন্ডন কি, টেন্ডন হচ্ছে আমাদের বোনের উপরে কি গেছে, মাংসপেশি গেছে না? বোনের উপরে কি মাংসপেশির একটা স্তর গেছে না? এখন কথা হচ্ছে এই মাংসপেশিকে বোনের সাথে যে বেঁধে রাখছে, তাহলে লিগামেন্ট মানে বোন টু বোন, তাই না? বোন টু বোন, তাহলে বোনের সাথে বোনকে যে সংযুক্ত করে রাখে যে সকল কানেকটিভ টিস্যু তাদেরকে বলা হয় কি লিগামেন্ট। আরেকটা কি বোন টু মাসল, ঠিক আছে, বোনের সাথে মাসলকে যে সংযুক্ত করে রাখে যে সকল কানেকটিভ টিস্যু তাদেরকে কি বলা হয়, টেন্ডন। আর বার্সা হচ্ছে কি, বার্সা হচ্ছে এই, আমরা তো জয়েন্ট কাকে বলে পড়েছি, তাই না? জয়েন্ট হচ্ছে দুইটা বোনের সংযোগ স্থল, তাই তো? এখন এই সংযোগ স্থলটাকে আমরা কি মুভমেন্টের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করেছিলাম, কি কি? একটা ছিল সাইনোভিয়াল জয়েন্ট, তাই না? সাইনোভিয়াল জয়েন্ট, ফাইব্রাস জয়েন্ট, আরেকটা কি কার্টিলেজেনিয়াল জয়েন্ট, তাই না? এখন সাইনোভিয়াল জয়েন্টগুলো কি ইজিলি মুভ করতে পারে না, যে জয়েন্টগুলো মুভ করে। এখন কথা হচ্ছে এই যে মুভ করে, এখন এই বোনের উপর কি কার্টিলেজ থাকে, তাই না? যদি মুভ করার সময় বোনগুলো একটার সাথে আরেকটা ঘষা লাগে, কি হবে? হ্যাঁ, ঘষা লাগে, বোনটা ক্ষয় হয়ে যাবে। এই বোন যদি ক্ষয় হয়ে যায়, ঘষা লাগার কারণে যদি বোনটা ক্ষয় হয়ে যায়,
তাহলে কি হবে, বিভিন্ন রকম পেইনফুল স্টিমুলেশন তৈরি হবে। তাহলে এই ক্ষয়টা যেন না হয় সেই জন্য এই সাইনোভিয়াল জয়েন্টগুলোতে এক ধরনের স্যাক অথবা থলে থাকে। কি থাকে? থলে থাকে। যে থলেগুলো লুব্রিক্যান্ট টাইপের এক ধরনের ফ্লুইড কি করে, রিলিজ করে। এই লুব্রিক্যান্ট মানে কি, পিচ্ছিলকারক পদার্থ, তাই না? এরা এই জায়গাটাকে সবসময় কি রাখে, পিচ্ছিল রাখে। পিচ্ছিল রাখার কারণে কি হয়, একটার উপরে আরেকটা চলে যায় কিন্তু ঘর্ষণ হয় না, ঠিক আছে, ফ্রাকশন হয় না। আমি যদি এখানে কি গ্রিস দিয়ে দেই বা গ্লিসারিন দিয়ে দেই তাহলে কি এটা চলে যাবে ঠিকই, কিন্তু কোনো ঘর্ষণ হবে না। ঠিক এই লুব্রিক্যান্ট যে সকল থলে থেকে বের হয়, থলেটার নাম কি, স্যাকগুলোর নামই হচ্ছে বার্সা। তাহলে বার্সা হচ্ছে এক ধরনের স্যাক যেখান থেকে সাইনোভিয়াল ফ্লুইড বের হয়। ক্লিয়ার কি না? এই বার্সাতে যদি ইনফ্লামেশন হয় তার নাম হচ্ছে কি, বার্সাইটিস। এই বার্সাতেও যদি ইনফ্লামেশন হয় তাহলে জয়েন্টে ইনফ্লামেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কেন? কারণ এরপরেই তো জয়েন্ট, কারণ জয়েন্টে ঘষা লাগলে কি হবে, বোন জয়েন্টে অবশ্যই এখানে ইনফ্লামেশন হবে। ঠিক আছে, বৃদ্ধ বয়সে সাধারণত বার্সাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওকে, এরপরে দেখেন আমরা বলি না হাতের লিগামেন্ট ছিঁড়ে গেছে, পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, তাই না? তাহলে লিগামেন্ট ছিঁড়ে গেছে মানে কি, লিগামেন্ট হচ্ছে সেই সকল কানেকটিভ টিস্যু যারা কি করে, কোনো একটা জয়েন্টের নির্দিষ্ট মানে সংযোগকারী যে বোনগুলো আছে এগুলোকে কি করে, পরস্পরের সাথে বেঁধে রাখে। এখন বিভিন্ন কারণে কি হতে পারে, হাঁটুর লিগামেন্ট, কবজির লিগামেন্ট, এগুলো কি হতে পারে, ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে, তখন আবার কি প্রস্থেটিক লিগামেন্ট গুলো লাগিয়ে নিতে হবে, অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। ঠিক আছে, হাত মুভমেন্ট কম করলে বা ওই জিনিসটা মুভমেন্ট কম করলে ধীরে ধীরে কি স্বাভাবিক হবে না, কিন্তু কি ব্যথাটা, প্রথমে যে ব্যথাটা হয় সেই ব্যথাটা ধীরে ধীরে কমে যাবে। ওকে, তাহলে কি লিগামেন্ট ক্লিয়ার না, টেন্ডন ক্লিয়ার, বার্সা ক্লিয়ার, তাই না? তাহলে বার্সাতে যদি কোনো ইনফ্লামেশন হয় তার নাম কি হবে, বার্সাইটিস। টেন্ডনে যদি হয় টেন্ডোনাইটিস, লিগামেন্টাইটিস। ঠিক আছে, ওকে। এরপরে কি আছে, সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে কি সাইনোভাইটিস। এরপরে কি সাইনোভিয়াল জয়েন্ট কাকে বলে জানেন তো, কিছুক্ষণ আগে বললাম, যে জয়েন্টগুলো মুভ করতে পারে, যে জয়েন্টগুলো ফ্রিলি মুভ করতে পারে তাকে কি বলে, সাইনোভিয়াল জয়েন্ট বলে। ওকে, এরপর মাসেল মায়োসাইটিস। এরপর বুঝিনি, ভার্টিব্রা। ভার্টিব্রা তো আগেই বললাম আমরা, স্পন্ডিলাইটিস, তাই না? তাহলে এই ইনফ্লামেশনগুলো অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। প্রত্যেকটা ইনফ্লামেশনে এক একটা আলাদা আলাদা ডিজিজ। ইনফ্লামেশনগুলোর লক্ষণের মধ্যে অনেক মিল আছে, তাই না? ইনফ্লামেশনের যে লক্ষণগুলো হয় সেই লক্ষণগুলোতে কি থাকে, ফুলে যায়, হ্যাঁ, লাল হবে, ফুলে যাবে, ব্যথা হবে, গরম হবে, ঠিক না? এই জিনিসগুলা কি সব ইনফ্লামেশনের মধ্যে কম আর বেশি থাকবে। ঠিক আছে, সমস্যা নাই। এরপরে আসেন, হ্যাঁ, এখন আমরা আজকে আরেকটা রোগ পড়বো সাথে। রোগের নাম হচ্ছে কি, গাউটি আর্থ্রাইটিস। কিছুক্ষণ আগে আমরা বললাম, তাই না? রোগের নাম কি, গাউটি আর্থ্রাইটিস। ঠিক আছে, তাহলে গাউটি আর্থ্রাইটিস যদি আমি বলি, প্রথমে আমার কি হবে, রোগটা কি, তাই না? রোগটা কি, কাকে বলে, তার মানে রোগটা কি বলতে বোঝাচ্ছি, কাকে বলে। তাহলে সহজভাবে আমি যদি বলি এই রোগটা হওয়ার মূল কারণ হচ্ছে ইউরিক অ্যাসিড। ঠিক আছে, এটা একদম পার্মানেন্টলি মনে রাখতে হবে। ঠিক আছে, বাত ব্যথা, এই গাউটি আর্থ্রাইটিস যদি হয় এটার মূল কারণ হচ্ছে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, তাহলে যাদের কিডনির সমস্যা আছে তাদের কি রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি হয়। ঠিক আছে, যাদের প্রোটিন জাতীয় খাবার, ঠিক আছে, প্রোটিন জাতীয় খাবার খাওয়ার অভ্যাস অনেক বেশি, মাছ মাংস ডিম দুধ ছাড়া কিছুই খায় না, অতিরিক্ত প্রোটিন সেবনেও কি হতে পারে, রক্তে ইউরিক অ্যাসিডে মানে ইউরিক অ্যাসিডের প্রোডাকশন বেড়ে যেতে পারে, সেই কারণে কি হতে পারে, ইউরিক অ্যাসিড রক্তে বেড়ে যেতে পারে। কিছু ডিজিজ আছে যে সকল ডিজিজ ইউরিক অ্যাসিডকে বাড়তে সাহায্য করে, কিডনির উপর ইফেক্ট করে হোক, অন্য কোনো কিছুর উপর ইফেক্ট করে হোক। যেমন কি আপনার যদি ডায়াবেটিস ইনসিপিডাস থাকে, ডায়াবেটিস মেলাইটাস থাকে, হাইপারটেনশন থাকে, হাইপার কোলেস্টেরিয়া থাকে, এই সকল রোগ কি করবে, ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করবে। কিছু মেডিসিন আছে, ড্রাগ, যেগুলো আমরা খাই, এই টাইপের ড্রাগগুলোও কি করে, কিছু ড্রাগ আপনাদের বই এক্সাম্পলগুলো দিয়ে দেওয়া আছে, এই ড্রাগগুলোও কি করে, রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। তাহলে দেখেন যে সকল কারণে রক্তের ইউরিক অ্যাসিড বাড়ে, প্রত্যেকটা কারণে কিন্তু কি
গাউটি আর্থ্রাইটিসের কারণ হতে পারে। কারো কারো এরকম আছে যে জেনেটিক কারণেই কি হয়, রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে। বেড়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে গাউটি আর্থ্রাইটিসের মূল কারণ হচ্ছে ইউরিক অ্যাসিড। ঠিক আছে, গাউটি আর্থ্রাইটিসের মূল কারণ কি? ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিড বৃদ্ধি পায় বিভিন্ন কারণে। ঠিক আছে, সেই বিভিন্ন কারণগুলোর ক্ষেত্রে আমরা কতগুলা কারণ বলে দিলাম, যে প্রোটিন জাতীয় খাবার যাদের বেশি খাওয়ার আছে, অভ্যাস আছে, যাদের কিডনি রোগ আছে, ডায়াবেটিস মেলাইটাস আছে, ডায়াবেটিস ইনসিপিটাস আছে, হাইপার কোলেস্ট্রেমিয়া আছে, হাইপারটেনশন আছে, এই টাইপের রোগেও কি হতে পারে? ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। আবার কিছু মেডিসিন আছে, যেমন হাইপারটেনসিভ মেডিসিনগুলো, যে মেডিসিনগুলো উচ্চ রক্তচাপ কমায়, এই মেডিসিনগুলোও কি করে? ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়াতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে কিছু মেডিসিন আছে, কিছু ডিজিজ আছে, তারপরে কি কিছু খাবার আছে, জেনেটিক কারণেও কি হতে পারে? ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। আর ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে কি হবে? গাউটি আর্থ্রাইটিস বা বাতজ্বর হবে। ক্লিয়ার কি না? তাহলে আমরা বাতজ্বর কি, বাতজ্বর কেন হয়, এই দুটো পড়ে ফেললাম, তাই না? বাতজ্বর কি, বাতজ্বর কেন হয়, কারণটা পড়ে ফেললাম না? বাতজ্বর কোথায় হয়? এক নম্বর তো বুঝতেছি এটা একটা আর্থ্রাইটিস, তার মানে আর্থ্রাইটিস গুলা কি জয়েন্টে হবে। আর যখনই আমি বলবো গাউটি আর্থ্রাইটিস, এটা বেশিরভাগ ক্ষেত্রে সেই সকল জয়েন্টে হবে যে জয়েন্টগুলো ওয়েট বেয়ারিং, মানে আমাদের শরীরের ভার বহন করে। তার মানে কি পায়ের জয়েন্টগুলোতে বেশি হবে। ঠিক আছে, সবার আগে আক্রান্ত হবে কোন জয়েন্টটা? আমাদের যে জয়েন্ট একটা আছে মেটাটার্সাল ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। কি জয়েন্ট? মেটাটার্সাল ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। কোনটা? এটা টার্সাল বোন, তাই না? এগুলো হচ্ছে কি ফ্যালাঞ্জেস। তাহলে এই টার্সাল বোনের সাথে আমাদের বুড়ো আঙ্গুলের সাথে যে টার্সাল বোনের যে জয়েন্ট, ঠিক আছে, এটাকে বলা হয় কি মেটাটার্সাল ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। আপনাদের বইয়ের ফিগারটা দেখেন, চিত্রটা দেখেন একদম, হ্যাঁ এই অধ্যায়ের প্রথম পেজে দেখেন চিত্র দেওয়া আছে। ঠিক আছে, এই যে দেখেন প্রথম চিত্র দুইটা। ঠিক আছে, পায়ের বুড়ো আঙ্গুলের এই জয়েন্টটা স্বাভাবিকভাবে বাত ব্যথা হওয়ার বা বাত হওয়ার প্রথম, দেখেন একটা হচ্ছে বাত আর একটা বাত জ্বর, দুটো কিন্তু আলাদা। একটা হচ্ছে গাউটি আর্থ্রাইটিস, একটা হচ্ছে রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভার মানে বাত জ্বর, আর এটা কি গাউটি আর্থ্রাইটিস মানে কি বাত ব্যথা, বাত। ওকে, তাহলে ইউরিক অ্যাসিড জনিত বাত ব্যথাতে আপনাকে সবসময় এই জয়েন্টটার দিকে সবার আগে খেয়াল করতে হবে। যদি এই জয়েন্টটা ফুলে যায়, এই জয়েন্টটাতে প্রথম ব্যথা হয়, পুশ, ওকে সমস্যা নেই। ক্লিয়ারটা যতটুকু? আচ্ছা, তাহলে আমরা কি এবং কেন হয়, লোকেশন তো আমি জানি, কোথায় হয় এটা আমি জানি না, কোথায় হয়? জয়েন্টে হয়। ঠিক আছে, তাহলে এটা আমি জানি কোন জয়েন্টে হয়, বিশেষ করে ওয়েট বেয়ারিং জয়েন্টগুলো। এখন আমরা জানবো হলে কি হয়। হলে কি হয় মানে কি লক্ষণ। তাহলে একেবারে জয়েন্টে প্রথমেই ভাবে কি হবে? জয়েন্টে ব্যথা হবে, জয়েন্ট ফুলে যাবে, তাই না? তাহলে প্রাথমিকভাবে যেটা হবে, জয়েন্টে ব্যথা হবে, জয়েন্ট ফুলে যাবে, আর কি হালকা জ্বর আসতে পারে প্রথম দিকে, তাই না? এরপরে কি হবে? জয়েন্ট লাল হয়ে যাবে, তাই না? পায়ের মেটাটার্সাল ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট সবার আগে আক্রান্ত হবে। তারপরে কি জয়েন্টের আশেপাশে যে মাংসপেশিগুলো থাকবে, সেই মাংসপেশিগুলো তো কি হবে? এক ধরনের পেইনফুল স্টিমুলেশন হবে। ঠিক আছে, দেখেন এই যে আমরা বললাম লক্ষণ, এগুলো কি লক্ষণগুলো হচ্ছে অ্যাভারেজ লক্ষণ। ঠিক আছে, তাহলে মূল জিনিসটা ভাগ হয়ে যাবে কিসে? আমরা এই গাউটি আর্থ্রাইটিসকে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে অ্যাকিউট, আরেকটা হচ্ছে কি ক্রনিক। ঠিক আছে, তাহলে গাউটি আর্থ্রাইটিসকে আমরা দুই ভাগে ভাগ যদি করি, একটা হচ্ছে অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস আর একটা হচ্ছে ক্রনিক গাউটি আর্থ্রাইটিস। ঠিক আছে, তাহলে অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিসের ক্ষেত্রে এক ধরনের লক্ষণ হবে, ক্রনিক গাউটি আর্থ্রাইটিসের ক্ষেত্রে আরেক ধরনের লক্ষণ হবে। দেখা যাবে অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস যেখানে হচ্ছে, অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি হবে? তীব্রতা অনেক বেশি থাকবে। ঠিক আছে, আক্রান্ত জয়েন্টে ব্যথাটা অনেক বেশি থাকবে, জয়েন্টের আশেপাশে মাসেলে অনেক কি ব্যথাটা বেশি থাকবে, আক্রান্ত জয়েন্টটা লাল হবে বেশি, ফুলে যাবে বেশি। ঠিক আছে, তার মানে এই সময় ব্যথাটা অনেক বেশি হবে, সিভিয়ারিটি অনেক বেশি থাকবে। আর যখনই ক্রনিক হয়ে যাবে, তার মানে কি সহনীয়,
সহনীয় হয়ে গেলে কি হবে, সবচেয়ে বড় যে লক্ষণ পেনলেস ডিপোজিশন অফ ইউরিক অ্যাসিড, মানে ইউরিক অ্যাসিডটা জমে এই যে জয়েন্টটা ফুলে গেছে না, এই টাইপের কত কি ফুলে যাবে, এদেরকে কি বলা হয়, ট্রফি বলা হয়। ঠিক আছে, পেনলেস ডিপোজিশন অফ ইউরিক অ্যাসিড, এটা হচ্ছে কি ক্রনিক গাউটি আর্থ্রাইটিসের সবচেয়ে কমন একটা লক্ষণ। ওকে, একে ট্রফি বলা হয়। তার মানে এখানে ট্রফি থাকবে, এখানে খুব একটা ট্রফি থাকবে না। এখানে ব্যথার পরিমাণটা অনেক বেশি থাকবে, এখানে ব্যথার পরিমাণটা বেশি থাকবে, ব্যথার পরিমাণটা কি তুলনামূলকভাবে কম থাকবে, তবে ব্যথা থাকবে। ঠিক আছে, আর ক্রনিক গাউটি আর্থ্রাইটিস কিন্তু কি কিডনি ফেলিওরের একটা লক্ষণের মধ্যেই পড়ে যাবে। ঠিক আছে, অনেক বছর ধরে যখন আপনার গাউটি আর্থ্রাইটিস হচ্ছে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে দেখি ডিপোজিশনটা হচ্ছে, তবে এই ডিপোজিশনে কোনো পেইন থাকবে না। ঠিক আছে, তাহলে বাত ব্যথা বলতে আমাদের শরীরের নিচের অংশের যে জয়েন্টগুলো আছে, এই অন্য জয়েন্টে যে হবে না, অন্য জয়েন্টে হতে পারে, তবে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে আক্রান্ত হবে কোথায়, যে জয়েন্টগুলো শরীরে কি বহন করে, ওজন বহন করে। তাহলে যদি কারোর শরীরের ওজন অনেক বেশি হয়, বলছি হাইপার কোলেস্ট্রিমিয়া, তাই না, কোলেস্টেরল লেভেল বেশি গেলেই তো শরীরের ওজন বেশি হবে, তারও কিন্তু কি হতে পারে, বাত হওয়ার সম্ভাবনা থাকবে। শরীর অনেক মোটা হয়ে গেলে হাইপার টেনশন হয় না, তাহলে হাইপার টেনশনের সাথে মোটার সম্পর্ক আছে, মোটা হওয়ার সাথে কি বাতের সম্পর্ক আছে। ঠিক আছে, তাহলে শরীরের হাইট অনুযায়ী ওয়েট যদি আপনার ঠিক থাকে, ঠিক আছে, ইউরিক অ্যাসিডের লেভেল যদি আপনার ঠিক থাকে, তাহলে কি নরমালি বাতের ব্যথা আপনার খুব একটা হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখেন লক্ষণগুলো স্পষ্ট করে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে কি কমন লক্ষণ, সব ধরনের বাতের জন্য এই টাইপের লক্ষণ হতে পারে। 2 নাম্বার কি হচ্ছে, 2 নাম্বার দেওয়া আছে অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস হলে কি টাইপের লক্ষণ দেখা যাবে। 3 নাম্বার দেওয়া আছে কি ক্রনিক গাউটি আর্থ্রাইটিস হলে কি টাইপের লক্ষণ দেখা যাবে। ঠিক আছে, তার মানে পরীক্ষায় যদি আসে ক্রনিক গাউটি আর্থ্রাইটিস, এখন আপনি তো বলছেন গাউটি আর্থ্রাইটিস, ক্রনিক তো বলেন না, কি দিবেন, কারণ তো একটাই, লক্ষণগুলো শুধু কি হবে আলাদা হবে। যদি আসে অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস তাহলে কি দিবেন, আমি তো গাউটি আর্থ্রাইটিস বলছি, অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস পড়ি না, তাহলে অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিসের ক্ষেত্রে দেখেন লেখা আছে। তাহলে পরীক্ষায় যদি আসে অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস এক ধরনের কন্ডিশন, যদি আসে ক্রনিক গাউটি আর্থ্রাইটিস আরেক ধরনের কন্ডিশন, রোগীর ক্ষেত্রে সেম। ওকে, এরপরে আসে কি ডায়াগনোসিস। ঠিক আছে, কমপ্লিকেশন যদি বলেন, কমপ্লিকেশনে কি হতে পারে, কি কি কমপ্লিকেশন দেওয়া আছে এখানে, হ্যাঁ কিডনি স্টোন হওয়ার খুব সম্ভাবনা আছে, আর টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, নেফ্রোলজি কি নেফ্রোপ্যাথি নেফ্রোপ্যাথি, তাই না, নেফ্রোপ্যাথি মানে কি কিডনি রিলেটেড কোনো সমস্যা। তার মানে মূল কথা বোঝায় যে আসলে কিন্তু কিডনির সমস্যার কারণে গাউটি আর্থ্রাইটিসটা হচ্ছে। তাহলে কিডনির সমস্যা যত জটিল হবে গাউটি আর্থ্রাইটিস কি ইউরিক অ্যাসিডের পরিমাণ তত বেড়ে যাবে। তাহলে আমরা উল্টা দিক থেকে বলতেছি যে গাউটি অ্যাসিড যত মারাত্মক হবে কিডনির সমস্যা কি তত বেশি হবে। ঠিক আছে, আসলে কি কিডনির সমস্যা যত বেশি হবে গাউটি আর্থ্রাইটিস তত বেশি ইয়া হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, তাহলে এখানে কমপ্লিকেশনের মূল কমপ্লিকেশন ইফেক্টটা পড়বে কার উপর, কিডনির উপর। ঠিক আছে, ইফেক্টটা পড়বে কার উপর, জয়েন্টের উপর। ঠিক আছে, তাহলে কিডনি এবং জয়েন্ট মূলত কি আক্রান্ত হবে। ইভেন এই গাউটি ইউরিক অ্যাসিড যদি মাসেলে ডিপোজিশন হয়, ওই মাসেলেও কি হবে, চিনচিন করে ব্যথা করবে। মাসেলে কি ঘন ঘন রক্ত টান লাগে না, আমরা বলি না মাসেলে টিয়ার হচ্ছে, এই মাসেল টিয়ারের গুরুত্বপূর্ণ কারণ কি, রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা যদি বেশি থাকে। তাহলে ফাইনালি আমরা বলতেছি কমপ্লিকেশনগুলো। এরপরে কি বলবো আমরা, ডায়াগনোসিস। ঠিক আছে, ডায়াগনোসিসের ক্ষেত্রে প্রথম ডায়াগনোসিস হচ্ছে কি সিরাম ইউরিক অ্যাসিড। ঠিক আছে, সিরাম কাকে বলে মনে আছে, সিরাম কাকে বলে, কি রক্তের সেলবিহীন তরল অংশ থেকে রক্ত জমাট বাঁধার উপাদান বাদ দিলে যে অংশটা পাওয়া যায় সেটা হচ্ছে কি সিরাম। ঠিক আছে, প্লাজমা এবং সিরামের পার্থক্য আপনাদের পড়ানো হয়েছে, তাই না, এইসব পারতে হবে ম্যাডাম। এখন আমরা একটু রিল্যাক্সে কিছু বলতেছি না, বাট ফার্স্ট সেমিস্টারে যেটাই ধরি পারা উচিত।
কারণ আমরা কিন্তু প্রথমেই বলে দিছি ফার্স্ট সেমিস্টারে আমরা যা পড়াচ্ছি সবই পরবর্তী সেমিস্টারের জন্য, সেকেন্ড সেমিস্টারে আমরা যা পড়াচ্ছি সবই কি পরবর্তী কোনো না কোনো সেমিস্টারের সাথে রিলেটেড থাকবে এটা। ওকে, আচ্ছা তাহলে ডায়াগনোসিসের ভিতর প্রথম ডায়াগনোসিস হবে কি সিরাম ইউরিক অ্যাসিড। ঠিক আছে, আমরা কি করতে পারি সিরাম ইউরিক অ্যাসিড টেস্ট করে যদি দেখি ইউরিক অ্যাসিড বেড়ে গেছে তাহলে বুঝে ফেলতে পারি তার গাউটি আর্থ্রাইটিস হয়েছে। ওকে, এরপরে আসেন যদি আমরা বলি সিরাম ইউরিক অ্যাসিড আরও টেস্ট দিতে পারি, আমরা সিবিসি দিতে পারি, যেহেতু ওখানে ইনফ্লামেশন আছে আমরা কি দিতে পারি ওইখানে আমরা দিতে পারি এক্সরে দিতে পারি, তাই না? যে ওই যে জয়েন্টটাতে পেইন হচ্ছে, যে জয়েন্টটা ফুলে উঠেছে ওইখানে কি সমস্যা ওইখানে আমরা কি এক্সরেও দিতে পারি। স্যার সিরামের নর্মাল রেঞ্জ, সিরামের নর্মাল রেঞ্জ হবে যেমন সিরামের তো নর্মাল রেঞ্জ হবে না, সিরামে বিভিন্ন বস্তু থাকার নর্মাল রেঞ্জ হবে। ঠিক আছে, সিরামে যে বিভিন্ন জিনিস থাকে সেটার নর্মাল রেঞ্জ থাকতে পারে। সিরাম বিলিরুবিনের নর্মাল রেঞ্জ থাকবে। ঠিক আছে, কিন্তু সিরামের কি নর্মাল রেঞ্জ হবে? সিরাম তো টোটাল বাই প্লাস বার, খালি মাত্র ক্লনিং ফ্যাক্টরটুকু বাদ দেওয়া হয়েছে। গ্লোবিন গ্লোবিন হিমোগ্লোবিন যা বলেন সোডিয়াম পটাশিয়াম ক্লোরিন সব তো সিরামেই থাকে, তাই না? তাহলে এদের কি সিরামে একটা নর্মাল রেঞ্জ থাকবে। এক এক জিনিসের নর্মাল রেঞ্জ কি এক এক রকম। আপনি যদি হরমোনের টেস্ট করেন সিরাম নিয়ে তাহলে সিরামে ওই হরমোনের একটা নর্মাল রেঞ্জ থাকবে। আমরা কি দেখবো এর থেকে বেড়ে গেছে না এর থেকে কমে গেছে, কমে গেলে এক ধরনের সমস্যা, বেড়ে গেলে আরেক ধরনের সমস্যা। এখন বেড়ে গেছে না কমে গেছে এটা তো প্যাথোলজিক্যাল টেস্টের ভিতরে আপনাকে বলে দিই। আপনাকে ধরতে হবে কি যে বেড়ে গেলে কি টাইপের সমস্যা হতে পারে, কমে গেলে কি টাইপের সমস্যা হতে পারে, এইটুকু তো আপনার জানতে হবে, তাই না? ওকে, এরপরে আসুন চিকিৎসা। দেখেন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যাদের এই গাউটি আর্থ্রাইটিস আছে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কি কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা খুব মারাত্মকভাবে থাকে। কেন? যেহেতু বাতটা খুব মারাত্মক রোগটা, তাই না? খুব কি মারাত্মক রোগ, আপনাকে কি বেডে শুয়ে থাকতে হচ্ছে, হসপিটালাইজ হতে হচ্ছে, আপনি মোটামুটিভাবে চলাফেরা করতে পারছেন বাট কষ্টটা বেশি হচ্ছে। তার মানে কি আপনি স্বাভাবিকভাবেই চেষ্টা করবেন কোনো ডাক্তার না দেখানোর জন্য। আপনি ফার্মেসিতে যাবেন, ফার্মেসি মানে কি আপনাকে ওষুধ দিবে বারবার। ঠিক আছে, আপনি ওষুধ যতদিন খাবেন ভালো থাকবেন, ওষুধ বাদ দিবেন আবারও কি ওরকম অবস্থা হয়ে যাবে। তার মানে কি বাতের ব্যথা হলে ফার্মেসিতে কি আপনারে ওষুধ বিক্রির একটা মানে কি কাস্টমার পেয়ে যায়, যে আপনি মোটামুটিভাবে কি যদি কিছু নাও হয় আপনি যখনই যাবেন আপনাকে কি দিবে অ্যান্টিবায়োটিক দিবে। আপনি যখনই যাবেন আপনাকে কি অ্যানেসথেসিয়া দিবে, মানে ব্যথার ওষুধ, তাই না? ব্যথার ওষুধ দিবে। আপনি যখনই যাবেন যেহেতু সে ব্যথার ওষুধ দিচ্ছে আপনাকে কি দিবে অ্যান্টি আলসারেন্ট দিবে, তাই না? মানে কি গ্যাস্ট্রিকের ওষুধ দিবে আপনাকে। তাহলে দেখেন অ্যান্টিবায়োটিক অ্যানেসথেসিয়া অ্যান্টি আলসারেন্ট যতবার যাবেন ততবারই কি আপনাকে এই ওষুধগুলা দিবে। এরপরে যখন ব্যথাটা খুব মারাত্মক না হবে তখন কি অ্যান্টিবায়োটিকটা বাদ দিয়ে সারা জীবন কি এটা চালা যাবে। এর সাথে কি মাঝে মাঝে কোয়ান্টিটি করে কি দিবে স্টেরয়েড দিবে। তার মানে আপনি কি তার একটা পার্মানেন্ট কাস্টমার, যখন এটা খাবেন তখন কি ব্যথা কমে যাবে, কারণ অ্যান্টি ইনফ্লামেটরি ইনফ্লামেশন কমে যাচ্ছে, অ্যান্টি ইনফ্লামেটরি ইনফ্লামেশন কমে যাচ্ছে। ইনফ্লামেশন কমে গেলে তো স্বাভাবিকভাবে ব্যথা কমে যাবে, বাট ইনফ্লামেশনের যে কারণ সেই কারণ তো কমছে না। ইনফ্লামেশনের কারণ কি? ইউরিক অ্যাসিড। তাহলে বাত ব্যথার মূল ওষুধ কি হবে? ইউরিক অ্যাসিড কমাতে পারে সেই ওষুধ, তাই না? হ্যাঁ, আপনি এই ওষুধ খেতে পারেন 10 দিন 5 দিন 7 দিন, তাই না? বাট ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ আপনাকে খেতে হবে কি 20 দিন 1 মাস, কারণ ওই ইউরিক অ্যাসিড পরিমাণ কমে গেলে কি হবে নতুন করে আর ইনফ্লামেশন হবে না। তারপরে আপনি যদি ইউরিক অ্যাসিড না কমান তাহলে কি হবে ইনফ্লামেশন বারবার হতেই থাকবে। আর যদি ইউরিক অ্যাসিড কমান তাহলে ইনফ্লামেশন আপনার আর হবে না। ঠিক আছে, তাহলে বাত ব্যথার মূল চিকিৎসায় কি কি ব্যবহার করা হবে? ঠিক আছে, বাত ব্যথার মূল চিকিৎসা হবে কি? 1 নাম্বার NSAID বা ব্যথার ওষুধ। ঠিক আছে, ব্যথার ওষুধ মানেই কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি। ঠিক আছে, 2 নাম্বার কি হবে? গ্যাস্ট্রিক, হ্যাঁ, অ্যান্টি আলসারেন্টস।
অ্যান্টি আলসারেন বা গ্যাস্ট্রিকের ওষুধ। Steroid. ঠিক আছে, অ্যান্টি আলসারেন বা গ্যাস্ট্রিকের ওষুধ। ওকে, Steroid. হ্যাঁ, যদি ব্যথা খুব বেশি হয়, যদি ব্যথা খুব বেশি হয় বা ব্যথা অনেক বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে কি আমরা, তার মানে কি in case of severity steroid may use, বাট স্টেরয়েড দেওয়ার আগে আপনাকে বুঝতে হবে যে স্টেরয়েড কি শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটাতে পারে। আপনার যদি প্রেশার থাকে প্রেশারের পরিমাণ বাড়াতে পারে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের পরিমাণ কি বাড়াতে পারে, দীর্ঘদিন স্টেরয়েড খেলে হাতে পায়ে পানি চলে আসতে পারে, গরু মোটা তাজাকরণ দেখেন না ওষুধ খাওয়ায়, ঠিক আছে, এরকম হাতে পায়ে শরীরে কি পানি চলে আসতে পারে। সাইড ইফেক্টগুলোর কথা খেয়াল রেখে আপনাকে স্টেরয়েডের ডোজ, স্টেরয়েড কি যদি দেন সেটা কি নির্ধারণ করতে হবে। ওকে, নেক্সট ওয়ান কি, সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য, সেকেন্ডারি ইনফেকশন, হ্যাঁ, সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করতে, অর্থাৎ এই জায়গাতে তো একটা ক্ষত হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, এই ইনফ্লামেটরি জায়গাতে যেন কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে, তাই সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করতে অ্যান্টিবায়োটিক মাইল্ড টু মডারেট, মাইল্ড টু মডারেট, মাইল্ড টু মডারেট পটেনশিয়াল অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, এখানে খুব মারাত্মক অ্যান্টিবায়োটিক না, জাস্ট অল্প পাওয়ারের অ্যান্টিবায়োটিক কি ব্যবহার করা যেতে পারে, মাইল্ড টু মডারেট। ওকে, আচ্ছা, তাহলে এই চারটা ড্রাগ হচ্ছে কি মূল ড্রাগ না, এই চারটা ড্রাগের সাথে এই রোগের আসল যে ওষুধ, কি ওষুধ, অ্যান্টিগাউটিক ড্রাগ, অ্যান্টিগাউটিক ড্রাগ দিতে হবে। তাহলে এগুলো খাবে কতদিন, 5 দিন 7 দিন, তাই না, বাট এটা খাবে সে দীর্ঘমেয়াদী, শরীর থেকে ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ। অ্যান্টিগাউটিক ড্রাগ মানে কি, শরীর থেকে ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ। ওকে, তাহলে অ্যান্টিগাউটিক ড্রাগগুলো তাকে কি করতে হবে, দিতে হবে, এটাই মূল ওষুধ। এরপরে যখন আসবে তখন কি কয়েকদিনের ব্যথার ওষুধের সাথে এটা কি দিতে হবে। ইউরিক অ্যাসিডের পরিমাণ রক্তে কমে গেলেই কি হবে, বাতের সমস্যা থাকবে না। তাহলে বাতের সমস্যার মূল ওষুধ কি, অ্যান্টিগাউটিক ড্রাগ। ওকে, মনে থাকবে, ঠিক আছে। তাহলে কি মূল ওষুধ হচ্ছে কি অ্যান্টিগাউটিক ড্রাগ। এটাকে সাপোর্ট দেওয়ার জন্য আপাতত যে সমস্যাটা হচ্ছে, এই কমপ্লিকেশনটা দূর করার জন্য অন্য অন্য ড্রাগের সাহায্য আমরা নিতে পারি, তবে সেটা খুবই অল্প সময়ের জন্য, ম্যাক্সিমাম লেভেলে 5 দিন 7 দিন, এর থেকে বেশি কি দরকার হবে না, বাট অ্যান্টিগাউটিক ড্রাগগুলা বেশি দিন লাগবে। ঠিক আছে, ওকে, আজকে আমরা এই দুইটা রোগ আর এই রোগটা আর ইনফ্লামেশনটা পড়ি। ঠিক আছে, আজকে আমরা আসলে কি এই চ্যাপ্টারটা এক ক্লাসে শেষ করে দিই, বাট আমরা দুইটা রোগ বাকি রাখতেছি। এই দুইটা রোগ কি নেক্সট ক্লাসে পড়াবো। একটা হচ্ছে কি রিউমাটয়েড আর্থ্রাইটিস, আরেকটা হচ্ছে কি রিউমেটিক ফিভার। ঠিক আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, আরেকটা হচ্ছে রিউমেটিক ফিভার, মনে থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, যে আপনারা যারা দুইজন একজন আসতেছেন কোনো সমস্যা নাই, আসতে পারেন, বাট বাকিরা যারা আসেন না তাদের আমরা অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করব, কিন্তু আপনি যে মেসেঞ্জারে ভিডিওটা দেখছেন, ইউটিউবে ভিডিওটা দেখছেন, এটার উপর বেস করে ভিডিও দেখে আপনি ইয়েস অথবা নো কিছু একটা লিখবেন। ইয়েস লিখলেও লিখতে পারেন, ইয়েস মানে কি আমরা বুঝবো যে আপনি ভিডিওটা দেখেছেন, তার মানে এই ক্লাসটা আপনারা করতেছেন কিনা আমরা কিন্তু মনিটর করার কোনো উপায় নাই। ঠিক আছে, আপনারা ইউটিউবে তো ভিডিওটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বাট এই ভিডিওটা আপনি দেখছেন কিনা বুঝি কখন, যখন ক্লাসে আসেন পড়া ধরি তখনই বুঝি। ঠিক আছে, বাট বাড়িতে বোঝার কোনো উপায় নাই। ঠিক আছে, লাইভ ক্লাসে বোঝার কোনো উপায় নাই যদি আপনি ওই পাশের ক্যামেরা বন্ধ রাখেন। ঠিক আছে, তার মানে কি আপনাকে অবশ্যই ভিডিওটা দেখে, ঠিক আছে, হ্যাঁ, কোনো ইয়েস অথবা নো লিখতে হবে, অথবা কোনো জিনিস বুঝেন না এই টাইপের কোনো কোশ্চেন লিখতে হবে।
ঠিক আছে, ওকে, তাহলে আজকে এ পর্যন্ত।